গ্রেট। হাতে থাকলে মোটামুটি 1 বছর, তাই তো? দ্যাটস এনাফ ফর মি নিশা পাখি। সময় এমন একটা জিনিস যে সবকিছু পাল্টে দেয়। সবকিছু মানে সবকিছু, এমনকি মনও পাল্টে দেয়। আমার দুই কাঁধে হাত রেখে আরো কাছে টেনে কনফিডেন্সের সঙ্গে বললেন আয়াস। আমি সরে যাওয়ার চেষ্টা করেও লাভ হলো না। অস্বস্তি বাড়ছে আমার। হৃৎপিণ্ড তড়িৎ গতিতে লাফাচ্ছে। বারবার যেন আমার নাম ধরে বলছে, ওফো আনিশা, এমন মানুষের সামনে যাস তুই যাতে আমি কন্ট্রোলে থাকতে পারি না। আমি হালকা কেশে বললাম, আর যদি মন না পাল্টাই, সে যদি আপনাকে কখনোই না চাই। আমার এই কথাটাতে আয়াস ধমক দেওয়ার আগে যেন মনটাই ধমক দিয়ে উঠল। আনিশা, তোর মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিছু হবে না? অলরেডি যার খপ্পরে পড়ে গেছিস, আবার বড় মুখ করে বলছিস মন যদি না চাই। আমার দোষ একেবারেই দিবি না। আমি ভদ্র। মনের কথা পাত্তা না দিয়ে আয়েশের কথায় মনোনিবেশ করলাম। যদি না চাই মানে চাইতেই হবে, নয়তো। কথাগুলো বেশ চিল্লিয়ে বললেন আয়াস। পুরোপুরি কথা শেষ না করেই দমে গেলেন। দুটো বড় বড় শ্বাস নিয়ে বললেন, তুমি যদি আমাকে না চাও তবে তুমি যা চাও তাই হবে। যদি মুক্তি চাই এই সম্পর্ক থেকে? কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম আমি। তৃষ্ণার্ত চেহারায় আগ্রহের সঙ্গে অপেক্ষা করলাম আয়েশের উত্তরের। আয়াস বেশ কিছুক্ষণ পরে থমথমে গলায় জবাব দিলেন, মুক্তি পাবে তুমি। হঠাৎ করে আয়েশের কথায় খুশি হতে চেয়েও যেন পারলাম না। মিথ্যে মিথ্যে খুশি হওয়া যায় নাকি? তাই ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকলাম। উনি সমানে আমার গালে স্লাইড করে চলেছেন। হঠাৎ করে বাম গালের কালো তিলটাতে চুমু খেয়ে বসেন উনি। আমি বিষম খাই তৎক্ষণাৎ। চোখ রসগোল্লার ন্যায় হয়ে যায়। আবার একই কাজ করেন উনি। আমার চোখ মুখ আঁচড়ে পড়ে ওনার গরম তপ্ত নিঃশ্বাস, যেটা আমার মনের সাজানো গোছানো পরিবেশ লণ্ডভণ্ড করার জন্য যথেষ্ট। আচমকা তৃতীয়বারের মতো একই জায়গায় চুমু খেলেন উনি। বাম হাত দিয়ে আমার কোমর চেপে ধরে আছেন উনি। না, এই লক্ষ্মী চুমুর প্রতিযোগিতা লাগিয়ে দিচ্ছেন নাকি? বিষয়টা থামাতে হবে। আর পারা যাচ্ছে না। এই ভেবে আয়েশকে সরাতে কোমরে থাকা হাতটা ধরে সরাতেই কুকিয়ে মৃদু আওয়াজ দিয়ে একটু সরে গেলেন। আমি সঙ্গে সঙ্গে হতবিহ্বল হয়ে পড়লাম। মনে হলো উনি ব্যথা পেয়েছেন। ভ্রু কুঁচকে বললাম, কি হলো? এমন কিছুই না, জাস্ট হয়তো ছুরি দিয়ে হালকা কেটে গিয়েছিল, সেখানে তোমার হাত পড়ে গেছে। কোমল সুরে উত্তর দিলেন উনি। আমি ফিসচিল গলায় বললাম, আপনি সেখানে ব্যান্ডেজ করেননি এখনো? না। কেন? একে তো জায়গাটা বেশ সেন্সিটিভ, ওখানে মেইন শিরা আছে, তার উপর বেশ খানিকটা কেটেও ফেলেছিলেন, আবার ব্যান্ডেজও করেননি? এটাকে যৌক্তিক আমায় বলুন তো? আমি তো ভেবেছিলাম তুমি ব্যান্ডেজ করে দেবে, তাই এখনো সেই ভেবেই রেখে দিয়েছি। তোমার ছোঁয়া অনেক স্নিগ্ধ, যেমন মরুভূমিতে কোনো পানি উৎস পেলে প্রাণ আসে, যেমনই নিশে পাখি ছোঁয়া লাগলে আমার হৃদয়ে প্রাণ সঞ্চার হয়। তাছাড়া এক হাতে ব্যান্ডেজ কি করে করবো? আমি বাকরুদ্ধ হয়ে রইলাম। এবার সত্যিই এই লোকটা আমায় পাগল করে ছাড়বেন। একদিকে দয়া আর একদিকে ভালোবাসা। উনি আমার জন্য কোনটা অনুভূত করেন সেটাই বুঝতে পারছি না। ঢকিলে বললাম, আমি হেল্প করছি, ঘরে আসুন। আপনাকেও হেল্প করতে হবে আমায়। আমি একা একা তো ব্যান্ডেজ করতে পারবো না। আমার হাত ধরে ঘরে নিয়ে এলেন উনি। আমায় বসিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে সে নিজেও আমার পাশ ঘেঁষে বসে পড়লেন। আমি সময় নিয়ে বক্স খুলে বললাম, মেডিসিনের তুলো আমায় দিন। আমার হাতে দুটোই ধরিয়ে দিলেন আয়াস। আমি সাবধানে তুলোতে মেডিসিন ভরিয়ে সেটা আয়াসের দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন, এটা লাগিয়ে নিন। তুমি লাগিয়ে দাও। ছোট্ট বাচ্চার মতো বায়না করে বললেন উনি। আমি অবাক হয়ে কিছু বলার আগেই আমার হাত উনি ওনার কাটা স্থানের সামনে এনে রাখলেন। লাগিয়ে দাও। আমার হাসি পেয়ে গেল হঠাৎ। এত মিষ্টি করে কথা বললে হাসি না পেয়ে থাকা যায়? কিন্তু এত মিষ্টির সুর থাকতেও কেন যে এতটা গর্জে গর্জে কথা বলতে হয় কে জানে। না পেরে ফিক করে হেসেই দিলাম আমি। কিন্তু দৃঢ়ভাবে বুঝতে পারলাম আয়েশ আমার দিকে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাই হাসি থামাতেই উনি বলে ওঠেন, হাসলে তোমার মাধুকরী মাধুর্য কয়েক গুণ বেড়ে যায়। স্পেশালি তোমার ডান গালে পড়ার টোল অধিকতর সৌন্দর্য দেখিয়ে দেয়। আয়েশের অদ্ভুত প্রশংসায় কিছু বলার ভাষা পেলাম না আমি। ওনার হাত ধরে কাটা স্থানে আলতো করে মেডিসিন ভরানো তুলো চেপে ধরলাম। আয়াস ব্যথায় কাতর হয়ে মৃদুস্বরে চিৎকার দিলেন। হয়তোবা ওনার কাটার জায়গায় জ্বলছে। আমি নিজের হাত সরিয়ে নিলাম। একটু পর আবার সেখানে আলতো করে চেপে ধরতেই আচমকা আমার হাত সজোরে চেপে ধরে ছুঁড়ে ফেলে দিলেন আয়াস। রাগে ফুঁসে উঠে দাঁড়ালেন উনি। তোমার সাহস হয় কি করে আমাকে ব্যথা দেওয়ার? আমাকে ব্যথা দিচ্ছ তুমি? হাউ ডে ইউ!
এই মুহূর্তে আমার রিয়াকশনটা ঠিক কেমন হওয়া উচিত সেটাই বুঝতে পারছি না। সোজা হয়ে বসে আছি আমি, তবুও ওনাকে বলার চেষ্টা করলাম, আপনি ভুল বুঝছেন, এটা দিলে তো একটু জাস্ট শাট ইউর মাউথ। কথা বলবে না। তুমি আয়াস রায়হানকে ইন্টেনশনালি যন্ত্রণা দিয়েছো, তোমাকে আমি ছাড়বো না। কে বলেছে মেডিসিন লাগিয়ে দিতে? বলো, কে বলেছে? খুব জোরে আওয়াজ হলো, মনে হচ্ছে ফার্স্ট এইড বক্স ফেলে দিলেন উনি। আমি কানে হাত দিয়ে বসে রইলাম। আমার কানে হাত দিয়ে থাকায় আর রেগে গেলেন উনি। আমার হাত জোর করে সরিয়ে দিয়ে দ্বিগুণ চিৎকার দিয়ে বললেন, আবার কথা শুনতে চাও না কেন? কথা শুনবে, আমি কথা বলবো আর তুমি কানে হাত দিয়ে থাকবে, তা তো হবে না। আপনি চুপ করুন, আপনিই তো আমাকে বলেছিলেন মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করাই হেল্প করতে, এখন কেন রেগে যাচ্ছেন? আমি কখন রাগ করবো না রাগ করবো সেটা তুমি ডিসাইড করবে নাকি? আমি যখন ইচ্ছে করব তখন ইচ্ছে আমার রাগ হবে। তোমার কি তাতে? ওনার চিৎকারে বেরিয়ে যেতে চেয়েও পারছি না। হাত দুটো খুব জোরে চেপে ধরে রেখেছেন উনি। চোখে পানি টলটলো করছে আমার। কাঁদো কাঁদো সুরে কাতর হয়ে বললাম, আমার হাতে লাগছে, প্লিজ ছাড়ুন। আর এমন কেন করছেন আমার সাথে? আমি কি ক্ষতি করেছি আপনার? আমার কথাই হয়তো একটু হলেও শান্ত হলেন আয়াস। হাতটা আলগা করে দিলেন উনি। হঠাৎ বলে উঠলেন, আমিও তো খুব কষ্ট পাচ্ছি নিশা পাখি, মাথা যন্ত্রণা করছে, মাথা কাজ করছে না, কি করবো এখন? আমি বিস্ময় কাটাতে পারছি না, কি বলবো তাও বুঝে উঠতে পারছি না। কিছু বলার আগেই উনি বললেন, এমন কিছু নেই যেটা দিয়ে মাথা কেটে ফেলা যাবে, থাকলে দাও না। এসব কি বলছেন আপনি? চরম বিস্ময় নিয়ে বলে উঠলাম আমি। তবে আয়েশের জবাব পেলাম না, ওনার কণ্ঠস্বর পেলাম না। আমি উঠে দাঁড়িয়ে আশেপাশে হাতিয়ে ওনাকে ডাকলাম, আয়াস, আয়াস। কোনো সাড়া শব্দ নেই। ওনার ব্যবহারে আমি এক প্রকার পাগল হয়ে যাচ্ছি। কি এমন করলাম যে উনি এমন করলেন, সেটাই খুঁজে পাচ্ছি না। সাবধানে পায়ের ধাপ ফেলে বাইরে বেরিয়ে এলাম আমি। করিডোরে আসতেই ফুলকি ধরে ফেললো আমায়। অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ম্যাম কোথায় যাচ্ছেন? আয়াস। স্যারের কথা জিজ্ঞেস করবেন না, আমি আর বড় মালিকের চেঁচামেচি পেয়ে এখানে এসেছি। তারপর আয়াস স্যারকে দেখলাম দৌড়ে নিজের ঘরে ঢুকতে, তাই বড় মালিক স্যারের ঘরের দরজা আটকে দিলেন। কি, এটা কেমন কথা? ভিতরে ওনার যদি কিছু হয়ে যায় তখন? এখন ওনাকে দেখে মনে হলো ওনার মাথায় ঠিক নেই। ফুলকে ভয় নিয়ে বলল, সে কারণেই তো দরজা বন্ধ করে দিয়েছেন বড় মালিক। খ্যাপা সার দেখেছেন কখনো? এখন আয়াস স্যার আর খ্যাপা সারের মাঝে কোনো পার্থক্য নেই, যাকে পাবেন তাকেই আঘাত করবে। আমি কিছু বলেও লাভ হলো না, কিন্তু মনে অস্থিরতা বাড়তেই থাকলো। এক অজানা ভীতি মনে গড়ে উঠল। নিজের স্বামীর অদ্ভুত আচরণ আমার সন্দেহজনক লাগলো। মনে হলো কোথাও কিছু গরমিল আছে। তবে আমায় আর আয়েশের ঘরে যেতে দিল না ফুলকি। নিজের ঘরে দিয়ে গেল, আর মানা করে গেল এখন যেন আয়েশের ঘরে যাওয়ার কথাও না ভাবি। ঘরে পায়চারি করতে করতে ঘুম পেয়ে গেল আমার। ইতিমধ্যে 2 বার আয়েশের রুমে গিয়েও ফিরে এসেছি। শেষবারের মতো আয়েশের রুমের সামনে গেলাম। দরু দরু মন নিয়ে দরজার ছিটকিনি খুলে স্থিরভাবে দাঁড়িয়ে থাকলাম। পরিবেশটা একেবারেই শান্ত। ঘরের ভিতরে এলাম। আয়েশের সারা শব্দ না পেয়ে ভয়টা বেড়ে গেল আমার। আবার সেদিনের মতো কিছু করে বসেননি তো নিজের? কম্পন ধরানো সুরে বললাম, আয়াস। তবুও সারা শব্দ নেই। বেডের কাছে এসেই আয়েশের পায়ের সাথে আঘাত লেগে বেডেই পড়ে গেলাম আমি। পাশে অনুভব করলাম আয়েশের উপস্থিতি। হাফ ছেড়ে উঠে বসে ওনাকে ঝাঁকিয়ে বললাম, আয়াস। এবার আমাকে 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন উনি। চমকে উঠলাম আয়েশের কর্মকাণ্ডে। ঘুম চলানো গলায় বললেন, একটু ঘুমোতে দাও তো, কাল ঘুমোতে পারিনি, প্লিজ। মনটা যেন একটু হলেও শান্ত হলো। আয়াস তার মানে ঘুমাচ্ছেন। এত কিছুর পরেও এত স্বস্তিকে কোনো লোক ঘুমাতে পারে? আমার উপর বিনা দোষে অতিমাত্রায় রাগ ছাড়ার কারণে প্রচন্ড রাগ জেগে উঠল ভেতরে ভেতরে। নাক ফুলিয়ে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। আন্দাজ মতো ঝরে ঝরে পা ফেলে আসতেই পায়ের সঙ্গে ধাক্কা লেগে কিছু একটা পড়ে গেল। তৎক্ষণাৎ বসে পড়লাম সেটা তুলতে। হাত ছোঁয়াতেই বুঝলাম ময়লা ফেলার ঝুড়ি পড়ে আছে। দ্রুত ময়লা তুলতেই সূচ ফুটল হাতে। হাত সরিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। এখানে এবার সূচ এলো কোথা থেকে? সাবধানে আবারও সেখানে হাত দিতেই বুঝলাম এটা ইনজেকশন। একে একে 3টে ইনজেকশনের সিরিঞ্জ হাতে এলো। বুঝেই উঠতে পারলাম না এগুলো কি কাজে লাগে। আয়েশ কিসের ইনজেকশন নেন তাও একা একা? নিজেই ইনজেকশন কি করে পুশ করেন? রাত হয়ে এসেছে। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ বাড়ছে।
ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছি, সঙ্গে পিহুর ডানা ঝাপটানোর আওয়াজও শুনতে পাচ্ছি। তবে আমার সেদিকে মন নেই। আমি তো ভাবছি ইনজেকশনগুলোর কথা। বিষয়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমার মন থেকে সংশয় যাবে না। হঠাৎ করেই পেছনে কারো উপস্থিতি উপলব্ধি করলাম আমি। তৎক্ষণাৎ বলে উঠলাম, আয়াস। না ম্যাম, আমি। অনেক রাত হয়েছে, খাবেন না? আয়াস স্যার ডাকলেন আপনাকে। ফুলকির কণ্ঠে খানিকটা আশাহত হয়ে বললাম, উনি উঠেছেন ঘুম থেকে? আয়াস স্যার ঘুমাচ্ছিলেন। হ্যাঁ, শেষবার যখন ওনার ঘরে গিয়েছিলাম ঘুমোতেই দেখেছি। আচ্ছা ফুলকি, একটা কথা বলো তো আমায়। কি কথা? উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে ফুলকি। আমি ওকে প্রশ্ন করি, আয়েশের কোনো রোগ আছে? এমন কোনো রোগ যেটাতে শরীরে ইনজেকশন নিতে হয়? আমি তো এমন কিছু জানতাম না। তাছাড়া স্যারের কোনো রোগ থাকলে থাকতেও পারে। স্বাভাবিক মানুষ কি ওই রকম আচরণ করে নাকি? নিশ্চয় ওনার মানসিক সমস্যা আছে। তাহলে ওনাকে ডক্টর দেখানো হয়নি কেন? আপনার কি মনে হয় উনি ডক্টর দেখানোর মানুষ? একবার বড় মালিক ডক্টর দেখানোর প্রসঙ্গ তুলেছিলেন। সেদিন যা ঝড় গেল বাড়িতে। আয়াস স্যার একবারেই যা নয় তাই করেছেন বাড়িতে। যেহেতু বড় মালিকের মাথায় ডক্টর দেখানোর কথা ঢুকিয়েছিলেন, সে কারণে বড় মালকিনের মাথাও ফাটিয়ে দিয়েছিলেন। বড্ড উচ্ছ্বসিত হয়ে বলে ফুলকি। মন থেকে প্রশ্ন গেল না, বরং আরো বেশ কয়েকটি প্রশ্ন তৈরি হলো। মানছি সৎ মাকে কেউ মেনে নিতে পারে না, কিন্তু আয়াস এতটা ঘৃণা করবে সেটা ধারণার বাহিরে। সবটাই কেমন গড়মিলে রয়েছে এই বাড়িতে। আয়াস এমন বাজে আচরণ করে, লয়ার হয়ে বাজে মানুষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে শুধুমাত্র টাকার জন্য। অথচ কেউ ওনাকে বাধা তো দূর, ওনার সঙ্গে ঠিকঠাক কথাও বলে না যেন। বাড়ির ছেলের সঙ্গে কেউ এমন করে? ফুলকি চলে গেল আমাকে খাওয়ার কথা বলে। আমি পা বাড়ালাম আয়েশের ঘরের দিকে। দরজা একটু ফাঁক করে কান পেতে দিতেই আয়েশ ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ও কিছু কি মারার কোনো দরকার নেই, চলে এসো। হকচকিয়ে উঠলাম কণ্ঠস্বর শুনে। ছোট ছোট পায়ের ধাপ ফেলে ঘরে প্রবেশ করলাম। ঘর তো নয়, যেন একেবারে বরফের দেশ বানিয়ে রেখেছে আয়াস। এসি মনে হয় ফুল টেম্পারেচারে চালিয়ে রেখে দিয়েছেন। 2 ধাপ বাড়াতেই আমার হাত টানতেই ভয় পেয়ে গেলাম। ভাবলাম এই বুঝি পড়ে কোমরটা ভেঙে গেল, কিন্তু বসে পড়লাম আয়াসের কোলের উপরে। ভয়ের চোটে খামচে ধরলাম ওনার ঘাড়। খামচে মেরে ফেরার প্ল্যান করছো নাকি, যাতে মুক্তি পাও? আপনারা আইনজীবী মানুষেরা এত ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়গুলো নেন কেন বলুন তো? আপনি যত জোরে হাত টান দিলেন ভাবলাম আমি শেষ, তাই অপ্রস্তুত হয়ে হাত দিয়েছি ঘাড়ে। কি করব, দুনিয়াতে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার জন্য লোক দরকার। সবাই স্ট্রেট কাট কথাবার্তা বললে কি করে হবে? যাই হোক, তুমি যে বলেছিলে আমার হাতে ব্যান্ডেজ করিয়ে দেবে, কিন্তু করলে না কেন? যদি না করতে চাও ইটস ওকে। আমি আশা করেছিলাম তুমি অন্তত আমার একটু হলেও পরোয়া করো, বাট আমি আশাহত হলাম। মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল আমার। লোকটা কি সত্যি পাগল? না আমি পাগল? ব্যান্ডেজ করার চক্করে কত কাণ্ড করলেন উনি, যেটা আমার মনে ভীষণভাবে দাগ কেটেছে। আমার ঠোঁট স্পর্শ পেতেই ধ্যান ভাঙল। আয়াস আমার হা বন্ধ করে দিয়ে বললেন, এত খিদে পেয়েছে যে হাওয়া খাচ্ছ হা করে? আমি হতবাক হয়ে বললাম, আপনার কিছু মনে নেই? সত্যি মনে নেই? কি মনে থাকার কথা বলেছো নিশা পাখি? আমার হাতে হাত রেখে বললেন উনি, আমি আপনাকে ব্যান্ডেজ করিয়ে দিতে গিয়েছিলাম। মেডিসিন দিয়ে কাটা জায়গা পরিষ্কার করতেই আপনি বিনা কারণে রেগে গেলেন। আপনি বললেন আমি নাকি আপনাকে ব্যথা দিয়েছি। খুব রুড বিহেভ করলেন আপনি। তারপর এই ঘরে চলে এলেন। এসব কিছুই মনে নেই? আমি এসব করেছি? আমার চেয়ে দ্বিগুণ বিস্ময় নিয়ে বললেন আয়াস, হ্যাঁ আপনিই এসব করেছেন। এসবের মাঝে আমার দোষটা কোথায় ছিল বলুন তো? আপনার আবদার মানাই কি আমার দোষ ছিল? আমি কি এটারই প্রাপ্য ছিলাম? আপনার সব জেদ আর আবদার আমায় মানতে হয়েছে, তবুও আপনি সেই রুড বিহেভি পুরস্কার হিসেবে আমায় দেন। কিন্তু কেন? আয়াস চুপ করে রইলেন। আমি জানি ওনার কাছে এর কোনো উত্তর নেই, থাকার কথাও না। আমি উঠে চলে এলাম। লোকটা সত্যিই মনে আঘাত দিয়েই চলেছে। আঘাতপ্রাপ্ত মনটা নাকি আবার ওনাকে ভালোবাসবে, এটা মজা ছাড়া কিছুই নয়। হঠাৎ করে দৃঢ় ইচ্ছে জাগলো একটুখানি খোলা বাতাসে শ্বাস নিতে, কিন্তু কি করে নেব? এখানে তো আর সেই সমুদ্র নেই, নেই কোনো গাছপালায় ঘেরা প্রকৃতি, আছে শুধু বিল্ডিং। এই বাড়িতে কোথায় কি তাও জানি না, শুধু চিনি নিচের ঘরটা আর আয়েশের ঘরটা। এতটুকুই যেন আমার সীমানা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেওয়াল ধরে হাঁটতেই অন্য হাতটা কেউ নিজের হাতে আবদ্ধ করে নিল। আবদ্ধ করা লোকটাকে চিনতে এক মুহূর্ত সময় লাগলো না আমার। আমি কিছু বলার আগেই আয়াস থমথমে গলায় বলে উঠলেন, ছাদে যাবে? তোমার ভালো লাগবে।
আমি নীরব হয়ে রইলাম। উনি আবারও বললেন, তোমার তো আবার এমন দমবন্ধকর পরিস্থিতিতে থাকার অভ্যেস নেই। এখানে তেমন পরিবেশও নেই খোলামেলা। ছাদে গেলে তাও ঠান্ডা হাওয়া লাগবে। চমকে উঠলাম ওনার প্রস্তাবে, যেন আমার মনের কথা শুনে নিয়েছেন উনি। আমি আলতো করে মাথা ঝাঁকাতেই আয়াস আস্তে করে আমায় কোলে তুলে নিলেন। আমি এবার বিরক্ত হয়ে উঠলাম। কথায় কথায় কোলে তোলার মানে কি? আমার দুটো পা আছে, আমি হাঁটতে জানি। আই নো, বাট আমার তোমার মতো শুটকি ওজনে মেঘে গলে তুলতে বেশ লাগে। মনে হয় একটা বাচ্চা গলে তুলছি। লেই শব্দ করে হেসে উঠলেন উনি। মুখরিত হয়ে উঠল ওনার হাসিতে আশেপাশের পরিবেশ। কি সুন্দর সেই হাসি! এভাবে সারাদিন হাসি খুশি থাকলে কি খুব অন্যায় কিছু হয়ে যাবে? যার হাসির শব্দ এতটা মুগ্ধকর, তার হাসিটা দেখতে কত সুন্দর হতে পারে। আজ দ্বিতীয়বারের মতো বেশ গাঢ়ভাবে চোখের অনুপস্থিতি বেশি অনুভব করলাম। প্রথমবার চোখের অনুপস্থিতি ফিল করেছিলাম যখন মা বাবা আর পরিবারকে চোখের দেখা দেখতে পারতাম না তখন। আর আজ ওনার হাসি দেখতে বড়ই ইচ্ছে করছে। আয়াস ছাদে প্রবেশ করতেই শিরশিরে বাতাস অনুভব করতে লাগলাম। আয়াস এক পর্যায়ে আমায় নামিয়ে দিলেন, তবে আমায় ছাড়লেন না। নিজের সঙ্গে ধরে রেখে বললেন, সামনে রেলিং এগিয়েও না আর। রেলিংটা চেপে ধরে বড় নিঃশ্বাস নিলাম আমি। আমার পেটে পেলাম আয়েশের ছোঁয়া। আমার কাঁধে রাখলেন উনি নিচের থুতনি। আমার কানে চুমু দিয়ে চুপ করে রইলেন আগের ন্যায়। আমার সর্বাঙ্গ কাঁপুনি দিয়ে উঠলেও তা বুঝতে দিলাম না। ওনার ব্যবহারে আমি আজ সত্যিই হতাশ। কিছুটা রাগও মিশে রয়েছে। সব মিলিয়ে ওনার সঙ্গে কথা বলার কোনো রকম ইচ্ছে কাজ করছে না। রাগ করেছে আমার ওপর? আই এম সরি। আমি তখনও চুপ। আয়াস আমার গালে গাল ঠেকাতেই গালে ওনার খোঁচা দাড়ি লাগলো আমার। নরম সুরে বললেন, দ্বিতীয়বারের মতো তোমায় সরি বলছি, তুমি পাত্তাই দিচ্ছ না। দেখো আমি কবে কাকে লাস্ট সরি বলেছি তা আমার মনে নেই। তোমার দ্বিতীয়বারের মতো সরি বলেছি মানে তুমি অ্যাকসেপ্ট করতেই হবে। এটা বলবেন তো আপনি? তুমি কি করে জানলে আমি এসব বলবো? আমি এই কয়দিনে আপনাকে চিনে গেছি, তবে শুধু আপনার এই পার্সোনালিটিকেই চিনে নিয়েছি। আপনার মধ্যে যে আর একটা আপনি লুকিয়ে রাখেন না, সেটাকে এখনো আমি চিনতেও পারিনি। কিন্তু সবকিছুকে এতটাই সোজা? প্রথমে তো আপনি আমার থেকে এই বয়সে মা বাবা আমার ফ্যামিলি সকলের থেকে দূরে করে দিয়েছেন। আর দূরে থেকে আপনার এসব ব্যবহার সইতে সইতে হাঁপিয়ে উঠেছি আমি। আমি সত্যি অনুতপ্ত। ফরগিভ মি নিশা পাখি, প্লিজ। সত্যি বলছি, আমার মনে নেই তোমার সঙ্গে কখন এসব ব্যবহার করেছি। হয়তো আমার মাথা ব্যথা করছিল, আমার মনে নেই। আমি ইচ্ছে করে তোমায় কষ্ট দিতে পারি বলো? আমি প্রমিস করছি এরপর থেকে তোমার সঙ্গে এমন করব না। এমন করার সুযোগই আসবে না। আমি টাইমলি ইঞ্জেকশন দেবো, তাহলে সব ঠিকঠাক থাকবে। ইঞ্জেকশন? তপ্ত কণ্ঠে বলে উঠলাম আমি। ইঞ্জেকশনের ব্যাপারটা ভুলেই বসেছিলাম। বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, কিসের ইঞ্জেকশন নেন আপনি? নিজে নিজে কি করে ইঞ্জেকশন নেন? আয়াস যেন আমার কথাই খানিকটা অসন্তুষ্ট হলেন। ভারী গলায় বললেন, ওসব বুঝবে না। ব্যাস এটা জেনে রাখো, ওটা টাইমলি না দিলে আমার মাথা ব্যথা করে, খুব শান্তি পায় না। ডক্টর ওটা আমাকে দিয়েছে। কোন ডাক্তার দিয়েছে? তাও নিজে নিজে পুশ করার জন্য? ওসব জেনে তোমার লাভ নেই। দেখো আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, তারা ঝলমল করছে। মনটা ভার হয়ে এলো আমার। আমি কি করে দেখব? আয়াস হয়তো নিচের কথায় নিচেই বোকা বনে গেলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি নিজেকে অনুভব করো, তাহলে চাঁদকে অনুভব করতে পারবে। কারণ আমার আকাশের চাঁদ তুমি। ওই চাঁদে তো কলঙ্ক রয়েছে, তোমার মাঝে সেটা নেই। তুমি নিখুঁত। এসব বলে বুঝি আমার চোখে দেখার প্রসঙ্গ কাটাতে চাইছেন? চাইছি না কাটাতে। আমি খুব দ্রুত তোমার চোখের অপারেশন নিয়ে কথা বলবো ডক্টরের সাথে। একটু কথা বলে রেখেছি অলরেডি। তোমার এই চোখ রাঙানি আমি ভীষণ মিস করি। যেটা দেখে আমি প্রথমবার ক্ষতবিক্ষত হয়েছিলাম, যা দেখে মনে দোলা দিয়েছিল। আমার কপাল কুঁচকে গেল। চিন্তায় ফেলে দিলেন আয়াস। ওনার সঙ্গে আমার প্রথম দেখা অন্ধ হবার পরেই। এই তো কয়েকদিন হলো আমাদের সাক্ষাৎ। আমার চোখ রাঙানির বিষয়টা মিলাতে পারলাম না। আপনার কথার কিছুই আমি বুঝতে পারছি না। তা অন্য কোনো দিন জানবে, যেদিন তুমি দৃষ্টি ফিরে পাবে সেদিন। সামথিং স্পেশাল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার কানের লতিতে ছোট্ট করে চুমু বসিয়ে গলায় মুখ ডুবালেন উনি। আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। কি পাগলামি করছে লোকটা! আমি সরতে চাইতেই আমায় 2 হাত জোরে চেপে ধরলেন উনি। এসব কে? কেমন অসভ্যতা! আমি নিচে যাব। এই একই কথা না তুতলিয়ে যদি স্ট্রেট কাট বলো, আমি সরে যাব। অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলাম আমি। নিজেকে শক্ত করে বলার চেষ্টা করলাম, এসব কেমন অসভ্যতা! আমি নিচে যাব।
আয়া সুহা করে হেসে উঠলেন আমার তোতলানো বলা কথায়। আস্তে আস্তে গভীরতা হতে লাগলো ওনার স্পর্শ। এক পর্যায়ে নিচে থেকে সরে গিয়ে ক্রুদ্ধ হয়ে বললেন, হোয়াট দ্য হেল? কে ওখানে? আমিও ছিটকে সরে আসি। কোথায়? নিচে। কেউ যেন মনে হলো গাছের আড়াল থেকে সরে গেল। যদিও ওটা বাড়ির পিছন দিক, তবুও মনে হচ্ছিল যে আমাদেরই কেউ দেখছিল। ঢোক গিললাম আমি। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। প্রচন্ড লজ্জা পাচ্ছি। আয়াজ দেখতে যেতে চেয়েও পারলেন না। দেখতে গিয়েও বা কি লাভ? রাতে তো কত মানুষই আনাগোনা করে, তাই আর গেলেন না। আয়াসের সঙ্গে নিচে নেমে এলাম আমি। পরের দিন আশেপাশে মিডিয়ার লোকজন ছড়িয়ে পড়েছে। এতটাই ভিড় করে রেখেছে তারা, সেই ভিড় সরিয়ে ঠেলে একগাদা পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে ধরে নিয়ে যাচ্ছে দ্য গ্রেট বিজনেসম্যান রক্তিম বাহাদুরকে। ওনার চোখজোড়া রেগে লাল হয়ে রয়েছে। মান সম্মান আজ ধুলোয় মিশে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজনেসম্যান রক্তিম বাহাদুর, যে কিনা দয়ালু একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তাকে আজ কোর্টে একজন নারী পাচারকারীর হেড হিসেবে প্রমাণসহ ধরা হয়েছে। আর এই তিক্ত সত্যিটা সবার সামনে এনেছে দ্য গ্রেট লয়ার আয়েশা রায়হান। এসব কথাগুলো একাধারে প্রত্যেকটা নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। আয়াস নিজের কালো কোট হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে সমস্তটা এনজয় করছে। একসময় আয়াসের কাছে এসে থামে পুলিশের লোকজন। রক্তিম বাহাদুর তাকে দেখে ক্ষেপে ওঠে। আজ তুমি যেটা করলে আয়েশা রায়হান, আমি সারা জীবনও ভুলব না। আমি তোমায় হায়ার করেছিলাম বিপরীত পক্ষের সঙ্গে জেতার জন্য, কিন্তু তুমি ঠকিয়ে বিপরীত পক্ষের সঙ্গে হাত মিলিয়ে আমার সব ফাঁস করে দিয়ে ঠিক করলে না। আয়েশ রায়হান খুব ভালো করে জানে সে ঠিক না ভুল করেছে। সে আপনার অ্যাডভাইস নেবে না। অ্যাটিটিউড নিয়ে বলল আয়াস। রক্তিম বাহাদুর হিস হিসিয়ে বলল, এর চরম মূল্য তোমায় একদিন দিতেই হবে। তোমার সর্বহারা করে দেব, মাইন্ড ইট। অফিসার, আপনার সামনে এই লোক হুমকি দিচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? রাগ নিয়ে বলল আয়াস। অফিসার সঙ্গে সঙ্গে রক্তিম বাহাদুরকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। বাঁকা হাসি দিল আয়াস। টিভিতে নিউজ চ্যানেলে একই খবরের ছড়াছড়ি। ঢাকার সব থেকে নামকরা বিজনেসম্যানকে জেলে তুলে ছাড়লো আয়াস। ব্রেকিং নিউজে একটাই শিরোনাম, এতদিন ভদ্রলোকের মুখোশ পরে থাকা শিল্পপতি রক্তিম বাহাদুরের মুখোশ টেনে ছিঁড়ে দিল লয়ার আয়েশা রায়হান। এই নিউজটা চোখ লাগিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখছে এক রমণী। তার মুখে মুচকি মুচকি হাসি। আয়েশের ছবি মাঝে মাঝে দেখার জন্য তার মনটা তুখর হয়ে উঠেছে। একসময় লাফিয়ে উঠে বসে সোফার উপর নাচতে শুরু করে রিমোট হাতে নিয়ে। জোরে চিল্লিয়ে বলে, ইয়াহু, মাই আইডল ম্যান ইজ গ্রেট। ইয়েস, আমি জানতাম আমার আইডল আয়াস এমন হতেই পারেন না। উনি আজ কত বড় একটা কাজ করলেন। সমাজের সামনে পুরো মুখোশধারী লোকের চেহারা তুলে ধরলেন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আমি জানতাম উনি খারাপ হতেই পারেন না। তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে একটা ছেলে। মেয়েটির লাফালাফি দেখে ছেলেটা দাঁত কেলিয়ে বলে, লুঙ্গি ড্যান্স শুনেছি, ব্যাং মানে ফ্রক ড্যান্সও হয়, তুই সেটা দেখিয়ে দিলি? মৃধা তবুও থামে না, যেন কেসটা সে নিজে জিতে ফেলেছে। মেয়েটা খুশিতে আত্মহারা, হাসি মুখে নিয়ে বলে, জীবন ভাই, তুই যা বলিস বল, আমি রাগ করব না। আমার আইডল আয়াস রায়হান কেস জিতেছে। তুই বলিস না উনি অসৎ? চ্যানেলে দেখ, উনি অসৎ লোকের বিরুদ্ধে আজ লড়েছেন। মা, দেখে যাও তোমার ভাইয়ের মেয়ের মাথা আজকে পুরোটাই গেছে আয়াস রায়হান করে করে। মাথায় খুন্তি দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে দাও, ঠিক হলেও হতে পারে। জীবন তার মাকে উদ্দেশ্য করে জোরে জোরে কথাগুলো বলল। মৃধা হোসেন মৃধার পুরো নাম। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে ফুপির কাছেই বেশ আদরে বড় হয়েছে। জীবন হচ্ছে তার ফুপাতো ভাই। জীবনে প্রথমবার আয়েশকে দেখার পর থেকে মৃধা ক্রাশ নামক বাঁশ খেয়ে বসে আছে। লোকটাকে অকারণেই তার ভালো লাগে। কোনো কারণ ছাড়া ভালো লাগলে তাকে কি বলে? তার দেখে দেখে তারও ভীষণ ইচ্ছে জাগলো ল নিয়ে পড়তে। সেই ইচ্ছে অপূর্ণ রাখেনি তার ফুপি। তার পড়াশোনা শেষ দিকে। সে খুব ইচ্ছে নিয়ে বসে আছে একদিন আয়েশের অ্যাসিস্ট্যান্ট লয়ার হবে। সেই স্বপ্ন নিয়েই সে দৃঢ় পড়াশোনা করে চলেছে। ভাই, তুই পাগল, তোর মাথা গেছে। তুই যা, তোর ঘরে যা, একদম আসবি না সামনে। তুই এসে আমার পুরো মুডটাই খারাপ করে দিস। চোখ ছোট ছোট করে বলে মৃধা। জীবন ঠোঁট উল্টে বলে, তোর মতো ডাইনির সামনে কে সাথে আসতে যাবে? সারাদিন আয়াস আয়াস করিস। আমি ভাবলাম আজ ফুল মেন্টাল হয়ে গেছিস, নয়তো স্বপ্নে দেখেছিস আয়াসের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিস। তাই মাথার সবকটা তার কেটে গেছে, পাবনা পাঠাতে হবে, তাই ঘর থেকে এলাম। স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। আয়াস রায়হান অ্যাসিস্ট্যান্ট লয়ার
খুব দ্রুত সেই পথ ছেড়ে দেবে। তারপর শুধু আমি হব ওনার অ্যাসিস্ট্যান্ট, দেখে নিস। দেখা যাবে। মৃধাকে ভেঙিয়ে ঘরে পা পাড়ায় জীবন। মৃধার স্বপ্ন দেখতে থাকে আয়াসকে চোখের সামনে দেখার, তার সঙ্গে কালো কোটটা পরে কোর্টে যাওয়ার। কখনো কি পূরণ হবে সেই স্বপ্ন? ক্লান্তিতে ভরা শরীর নিয়ে দুপুরে বাড়ি ফিরে আয়াস। বাড়ির বড় ড্রয়িং রুমটাতে পা রাখতেই এত ভিড় দেখে হকচকিয়ে ওঠে সে। আশেপাশে দেখে বোঝার চেষ্টা করে এটা তার বাড়ি নাকি অন্য কারো। এত লোকজন এলো কোথা থেকে? ভালো করে দেখে সে বুঝতে পারলো এরা প্রেসের লোক। রাগ উঠল তার, মেজাজটা গেল বিগড়ে। এরা কি কোথাও শান্তি দিবে না? কোর্টে তো ছেকেই ধরেছিল, আবার বাড়িতে। এখানে ওদের কি? খানিকটা জোর গলায় সে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস? আপনারা এখানে কেন? আয়েশের কণ্ঠ পেয়ে সঙ্গে সঙ্গে প্রেসের লোক ক্যামেরা তার দিকে করে এগিয়ে এলো। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করলো আয়াস। মিস্টার রায়হান, আমরা খবর পেয়েছি আপনি নাকি ব্ল্যাকমেল করে একটা মেয়েকে বিয়ে করেছেন, তাও তার বয়স 18 বছরের নিচে। এই খবর কি সত্যি? চোয়াল শক্ত করে এলো আয়াসের। মেজাজটা ঠিক রাখার চেষ্টা করলেও বিগড়ে যাচ্ছে বারবার। হালকা কেশে নিজেকে সামলে শান্ত কণ্ঠে উত্তর দিল, কে বলেছে এটা? আপনারা কি পাগল নাকি? কে কি বললো আর ছুটে চলে এলেন সোজা বাড়িতে? আমাদের কাজই এটা মিস্টার রায়হান, আপনি বলুন এই খবর কি সত্যি? আপনি কি সত্যি নিজে সুইসাইড করার ব্ল্যাকমেল করে কোনো মেয়েকে বিয়ে করেছেন? যদিও করেন, কি করে করলেন? আপনারা আইনজীবী, তো বলেন 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করার দণ্ডনীয় অপরাধ। তাহলে আপনার দ্বারা এই কাজ কি করে হলো? আজ আজ অ্যালিগেশন দেওয়ার আগে দুইবার ভেবে নেবেন। আপনারা ভুলে যাচ্ছেন কার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। সিকিউরিটি, সিকিউরিটি! সিকিউরিটি গার্ড দৌড়ে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, দুঃখিত স্যার, এতজনকে আটকাতে পারেনি। আমরা সঠিক তথ্য না নিয়ে এখান থেকে যাব না মিস্টার রায়হান। একজন সাংবাদিক একভাবেই কথাটা বলল। পরিস্থিতি সামলানো আয়েশের পক্ষে কঠিন হয়ে পড়েছে। কঠিন হয়ে পড়ছে তার রাগ সামলানো। সাংবাদিক আবারও সোজাসুজি বলে দেয়, আপনারা চুপ থাকাটাই আরো বেশি সন্দেহ হচ্ছে। তাছাড়া আমরা দেখেছি এই বাড়িতে প্রবেশ করতে একটা মেয়েকে। ড্রয়িং রুমে একটা মেয়ের হাত ধরে হাঁটছিল। মেয়েটি মনে হয় দেখতেও পায় না। আমার যখন বিয়ের কথা জিজ্ঞেস করি, ওপারে উঠে যান তিনি। তবে কি ওই মেয়েটাই আপনার স্ত্রী যাকে বাধ্য করে বিয়ে করেছেন? বাড়িতে একটা মেয়ে থাকলেই সে মেয়েটা আয়াস রায়হানের স্ত্রী হবে, এটা কেমন লজিক? ফালতু লজিক দেখিয়ে নিজের মন গড়া কথা বানাবেন না। আপনারা আসুন। কড়া কণ্ঠে বলে ওঠেন সাহাদ সাহেব। আয়াস ওনার কথায় বাগড়া দিয়ে বলে, এটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে কথা না বললেও চলবে। আমি নিজেটা সামলে নিতে পারি। আর আপনারা কি যেন বলছিলেন? বিয়ে? আমি যদি করেও থাকি তাতে আপনাদের কি? ইটস মাই পার্সোনাল লাইফ। আমার ব্যক্তিগত জীবনে কাউকে ইন্টারফেয়ার করার অনুমতি দিইনি তো আমি। আপনারা ভালোই ভালোই চলে যাবেন, আদারওয়াইজ আমাকে আইনের সাহায্য নিতে হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যি এমন কাউকে বিয়ে করছেন আর সেটা লুকাতে চাইছেন। এটা ঠিক নয় মিস্টার রায়হান। চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস নিল আয়াস। এদেরকে বাড়ি থেকে বের করতে হবে, আর তার একটাই রাস্তা, সেটা হচ্ছে আনিশা। সে যদি নিজের মুখে স্বীকার করে তাহলেই এরা বিদায় হবে। সাংবাদিকদের সঙ্গে কথায় পেরে ওঠা মুশকিল। আয়াস ফুলকিকে ডাক দিল, ফুলকি, আনিশাকে নিয়ে আয়, আর সাবধানে নিয়ে আয়। ফুলকি মাথা দুলিয়ে ছুটে গেল আনিশার ঘরে। ঘরে বসেছিলাম আমি। সাংবাদিকদের প্রশ্নে ঘাবড়ে গিয়েছি। ব্যাপারটা যদি একবার লোক জানাজানি হয়, তবে আয়েশের সম্মান নিয়ে তো টানাটানি হবেই, সেই সঙ্গে আমারও যে কি হবে তা জানা নেই। ফুলকির ডাকে ভাবনাচ্ছেদ হলো আমার। আচমকা ওর ভয়াতুর কণ্ঠে হকচকিয়ে উঠলাম। ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। নিচে সাংবাদিকদের লোকজন প্রশ্ন করে, একেবারে মাথা খারাপ করে দিচ্ছে স্যারের। আয়েশ এসে গেছেন? হ্যাঁ, তাতেই তো আরো ঝামেলা হচ্ছে। উনিও সামলাতে পারছেন না, তাই হয়তো পরিস্থিতি শান্ত করার জন্য আপনাকে ডাকলো। আমার কপালে ভাঁজ পড়ল। সব দোষটা ওই জেদি লোকের। লোকটাকে বারবার মানা করেছি এমন পাগলামি না করতে। অবশেষে লোক জানাজানি হয়েই গেল। নিচে যাওয়ার জন্য বিন্দুমাত্র ইচ্ছে করছে না। কত লোকজন থাকবে সেখানে। তবুও মনে সাহস রেখে উঠে দাঁড়ালাম। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পা বাড়াতেই কারো ছুটে আসার শব্দ পেলাম। কেউ মুহূর্তেই আমার হাত জোড়া ধরে ফেলল। অপ্রস্তুত হয়ে গেলাম, কিন্তু কণ্ঠে শান্ত হলো আমার মন। নিশা পাখি, আমি বলে তো দিয়েছি তোমায় নিচে আসতে, কিন্তু তোমাকে এত লোকের সামনে আমি কি করে উপস্থিত করতে পারি বলো? লোকে তোমার ছবি তুলবে, অনেক ছেলে আছে সেখানে, তোমার উপর নজর দেবে। মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি, কিন্তু ওরা যে শান্ত হচ্ছে না। আমি যাচ্ছি, বিয়ের কথা উঠবে না, আপনিও আসুন।
নিজেকে ছাড়িয়ে ওনার পাশ কাটিয়ে যেতেই উনি আবারও আমার হাত চেপে ধরলেন। না না, এটা কি করে হয়? এত জনের নজর তোমার উপর পড়তে পারে না। আমি শুধুই তোমাকে দেখবো বলো, তাই না? ওরা কেন তোমায় দেখবে? তোমার ছবি নেবে? এটা হবে না, আমি একাই বাইরে যাব। ওনার এই ব্যবহারে আমি মোটেও হতবাক হইনি। ওনার এই পাগলামি আমি চিনি। প্রথমবার যেদিন বউ সেজেছিলাম সেদিনও আমার মুখ ঢেকে দিয়েছিলেন যাতে কেউ না দেখে। আজও একই কাণ্ড করছেন, কিন্তু এটা বুঝতে পারছেন না বাইরে কত বড় সমস্যা হতে পারে। আমি কিছু বলার আগেই দরজায় ঠক ঠক আওয়াজ শুরু হলো। বাইরে শোরগোল। ফুলকি কাঁপা কাঁপা গলায় বলল, মনে হচ্ছে ওরা ভিতরে চলে এসেছে। এখন কি করব স্যার? ওদের আজকে আমি তো। কথাটা পূরণ না করেই হাতটা ছেড়ে দিলেন আয়াস। আমায় কাটকাট গলায় বললেন, তুমি ঘরে চুপ করে বসে থাকবে, বাইরে আসবে না, ঠিক আছে? তুমি এখানে থেকেই যা বলার বলবে, কারোর সামনে যেতে হবে না তোমায়। আমায় রেখে দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। বাইরে থেকে ভেসে আসছে ওনাদের কথোপকথন। আপনাদের কি ভদ্রতা বলতে কিছু নেই নাকি? সামান্য একটা খবর ছাপার জন্য উঠে পড়ে লেগেছেন, ইভেন রুম পর্যন্ত চলে এসেছেন। আপনারা কিন্তু আবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ধৈর্যের বাদ একবার ভেঙে গেলে কারোর পক্ষে ভালো হবে না কিন্তু। আমরা জাস্ট ওই মেয়েটার সঙ্গে কথা বলতে চাই, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। ওকে, দেন কথা বলবেন। এখান থেকে প্রশ্ন করুন। মেয়েটা ওপার থেকেই জবাব দেবে। ও আপনাদের সামনে আসতে অস্বস্তি বোধ করছে, তাই ঘরের মধ্যে যাওয়ার চেষ্টাও করবেন না। সাংবাদিকদের লোকজন একটু চুপ থেকে বললেন, ঠিক আছে মিস, ভেতরে যিনি আছেন আপনার নাম? আমি কিছু বলতে উদ্যত হতেই আয়েশের রাগী কণ্ঠে থম মেরে গেলাম। নাম জেনে কি কাজ? যা জানতে চান স্ট্রেট কাট প্রশ্ন করুন, ঘরে আসুন। সরি মিস্টার রায়হান। আচ্ছা মিস, আপনি কে এই বাড়ির? আমরা খবর পেয়েছি অ্যাডভোকেট আয়েশা রায়হান কাউকে জোর করে বিয়ে করেছে। সে মেয়েটা কি আপনি? আমি বিব্রত হয়ে জবাব দিলাম, না, আমি কেন হব? আর এই বাড়িতে কোনো বিয়ে হয়নি। আমি এই বাড়ির বিশেষ কেউ নই। আমি শুধু বলেই আটকে গেলাম। কি উত্তর দেওয়া যায়? মিথ্যে বলতে গলা কাঁপছে আমার। একটু ভেবে বললাম, আমাকে দয়া করছেন আয়াশ রায়হান। আমি অন্ধ, সেই কারণে উনি ঢাকায় এনেছেন চিকিৎসা করানোর জন্য। কাজ হলে আবার ফিরে যাব নিজের বাড়িতে। মিস্টার রায়হান, চোখ সারানোর জন্য আপনাকে কেন বাঁচালেন? দেশে তো অনেক অন্ধ মেয়ে আছে। এই উত্তরটাও আমাকে দিতে হলো না। আয়াশ রেগে মেগে বললেন, ব্যাস, অনেক হয়েছে। জেনে নিয়েছেন যা জানা ছিল। কেন ওকে বেঁচেছি তার স্পেশাল রিজন আছে, যা কাউকে বলতে চায় না। এবার সবাই আসুন, নয়তো। উফ, আর সরি মিস্টার রায়হান, হয়তো ভুল খবর পেয়েছিলাম আমরা যাচ্ছি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি হাঁপ ছাড়লাম, হয়তো সবাই চলে যাচ্ছে। তৎক্ষণাৎ মনে হলো রুমে কেউ হুড়মুড়িয়ে ঢুকে পড়ার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে চেপে ধরলাম ফুলকির হাত। শুনতে পেলাম আয়েশের রাগে হুঙ্কার দেওয়া কণ্ঠ। ইউ রাস্কেল রিপোর্টার! মারধরের শব্দ হলো। কিছু বোঝার আগেই ফুলকি ভয় পেয়ে বলল, একটা সাংবাদিক ঘরে ঢুকে এসেছেন স্যার, ওকে মারতেছে। আটকে গেলাম আমি। আন্দাজ মতো সামনে গিয়ে ওনার হাত আটকালাম, কিন্তু আমাকেও তোয়াক্কা করলেন না উনি। আমি বেকুবের মতো দাঁড়িয়ে রইলাম। আয়েশের শার্ট খামচে ধরতেই শান্ত হলেন উনি। আজকে কম মার পড়লো তোর ওপর। আমি বলেছি ধৈর্যের পরীক্ষা নিস না, ঘরে ঢুকে পড়লে তোর চোখ উপড়ে ফেলবো রে। আর একটা কথা, আমার নামে আজে বাজে ছাপলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। ইউজলেস, গেট আউট! বড় বড় শ্বাস ছাড়লেন উনি। আমি অসহায় হয়ে ওনার শার্ট খামচে ধরেই দাঁড়িয়ে রইলাম। কত বড় সাহস ওর! এত করে সাবধান করলাম তবুও হুড়মুড়িয়ে ভেতরে ঢুকতে হবে। ইডিয়েট ব্লাডি রিপোর্টার! রাগে গজগজ করতে করতে বললেন আয়াশ। আমি এখনো পেছন দিক থেকে ওনার শার্ট খামচে একভাবে দাঁড়িয়ে আছি। নেই কোনো হেলদোল। মাঝে মাঝে বুঝতে পারি না ওনার মাথা ঠান্ডা করানোর ঔষধটা কি। কি করলে ওনার মেজাজ ফুরফুরে হবে? এমন লোকের সঙ্গে থাকি যে নিত্যদিন একটা সমস্যা নিয়ে হাজির হন। এভাবে কি শার্ট ধরে দাঁড়িয়ে থাকবে? রিপোর্টে চলে গেছে, আর মারামারি করার চান্স নেই তো। শার্ট ছেড়ে দিলাম আমি। ফুলকি মিনমিন করে বলল, ম্যাম আমি আসছি। বলেই চলে গেল ও। ঘরে একা রয়ে গেলাম আমি আর আয়াশ। আমি মুখটা বাংলার পাঁচের মতো করে বললাম, আপনার মাথা থেকে নিমপাতা ভর্তি? মানে বলছিলাম যে আপনি সবসময় এত মেজাজ নিয়ে কি করে থাকেন? একটু ভালো মুঠে থাকা চায় না? মানুষের কৌতূহল তো হতেই পারে, তার জন্য মারধর করা কতটুকু যৌক্তিক? আর আপনি আমাকে যেভাবে লুকিয়ে রেখেছেন যেন আমি এমন কোনো ধন সম্পত্তি যে কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে, চুরি হবার আশঙ্কা আছে। আয়াস আমার গাল টেনে কোমল সুরে বললেন, আমার সব থেকে বড় এবং দামি সম্পত্তি তুমি, নিশা পাখি। ওনার এই একটা কথাতে আটকে গেল আমার কথা। হার্টবিট যেন মিস হয়ে গেল।
হঠাৎ মনে হলো আমি হয়তো ভীষণই লাকি, একটা ছেলে আমাকে নিজের সবচেয়ে দামি মনে করছে। অতপরই বিষণ্ণতায় ভরে গেল আমার আনাচে কানাচে। মনে পড়ল বিয়ের দিন আয়েশের গোপনে ফোনে বলা কিছু কথোপকথন। আমি ওনার কাছে শুধুই দয়ার পাত্রী, এই কথাটা কানে ঝনঝন করে বাজতে লাগলো। আমার বাড়ি গাড়ি আর টাকা পয়সা সব চলে গেলেও যদি আমি তোমায় পাশে পাই সেটাতেই জীবন লুকিয়ে থাকবে আমার। শুধু পাশেই আনিশা শাহিবাকেই চাই। দরকার হলে তোমায় ছোট্ট করে মনের অন্দরমহলে লুকিয়ে রাখতাম, কিন্তু তা পারি না। ওনার অসাময়িক কথাবার্তায় দোটানায় আগুনে পুড়তে থাকে আমার মন। মাঝে মাঝে ইচ্ছে করে ওনার প্রশ্ন করতে, উনি কি সত্যিই আমায় ভালোবাসেন? করতে গিয়েও আটকে যায়। যদি এই প্রশ্নে সেই ভয়াবহ ডাকটা বেরিয়ে আসে, তাই মনেই থেকে যায় সেসব প্রশ্ন। আর কথা না বাড়িয়ে সরাসরি নিজের ঘরে চলে যান আয়াস ফ্রেশ হতে। দুপুর গড়িয়ে যাবে কিছুক্ষণ পরেই, খাওয়া দাওয়া করতে তো হবে। বেশিক্ষণ লাগলো না ওনার ফ্রেশ হতে। দ্রুত ফ্রেশ হয়ে আবারও আমার ঘরে হাজির হলেন উনি। আমায় নিয়ে গেলেন খাবার টেবিলে। অদ্ভুত বিষয় হচ্ছে, আয়াস এই একই বাড়িতে থাকলেও বাবা মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করেন না। নিচে খাবার দুটো টেবিল রয়েছে, একটাতে আয়াস খাবার খান আর একটাতে মা বাবা। এরা যেন জন্মের শত্রু। প্রতিদিনের মতো খাবার নিয়ে আসা হলো। দুপুরেই একমাত্র ভাত জিনিসটা খেয়ে থাকেন আয়াস। সেই সুবাদের আমিও ভাত খাই। ভাত ছাড়া অন্য সময় খাওয়া যেন অসম্পূর্ণ লাগে আমার। তবে আয়েশের জেদ বলে কথা, উনি যা খাবেন আমাকেও তাই খেতে হবে। ভাতের কয়েক লোকমা মুখে দিতেই আয়েশের বাবা গম্ভীর কণ্ঠে কিছুটা দূরের খাবার টেবিলের থেকে বলে উঠলেন, আয়াস, তুমি নাকি একটা রিপোর্টারকে মারধর করেছো? আয়েশ উত্তর দিলেন না। উনি ওনার মতো খেয়ে যাচ্ছেন হয়তো, কিন্তু খাবার খাওয়া থেমে গেল আমার। ঢকিলে বসে থাকলাম। ওনার বাবা আবারও বেশ জোরে বললেন, আমি তোমায় প্রশ্ন করছি। কিন্তু আমি আপনাকে অ্যান্সার দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আয়াস, উনি তোমার বাবা, অন্তত একটু রেসপেক্ট দিয়ে কথা বলো। কাট কাট গলায় বলে উঠলেন আয়াসের মা। আয়াস গাম্ভীর্যপূর্ণভাবে উত্তর দিলেন, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। আর একটা কথা, খাবার সময় এসব ডিসকাস্টিং আলোচনা করতে চায় না। আমার আর আনিশার খাওয়া নষ্ট হচ্ছে, এই প্রসঙ্গে আর কোনো কথা বললে উঠেই চলে যাব। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো না দেখছি। এই রিপোর্টারকে হসপিটালে যাবতীয় খরচ থেকে বেশি আমায় দিতে হয়েছে। কি দরকার ছিল শুধু শুধু এসব করার? এমন তো নয় যে রিপোর্টার ভুল তথ্য পেয়েছিল। আসলে তুমি তো কাজটা করেছো, ভুলটা করেছো। ওদের প্রত্যেকটা কথা সত্যি ছিল। ওদের বলা কথা সত্যি না মিথ্যে জেনে আমার কি লাভ? হ্যাঁ, ওরা সত্যি বলেছে, তাতে আমার কি? সব থেকে বড় কথা, আমার লাইফে আমি কাউকে ইন্টারফেয়ার করার সুযোগ দিই না, সেখানে রিপোর্টার তো অনেক দূর। আর আপনার এসব কথা টেনে কি বোঝাতে চাইছেন? কি করতে বলছেন এখন? আয়েশের বাবা একটু চুপ থেকে বলে উঠলেন, আমি জানি তুমি আনিশাকে পছন্দ করো, কিন্তু ওর বয়স কম, সেটাও তোমায় বুঝতে হবে। তাই বলছিলাম যে ওকে তুমি যদি ওর বাড়িতে রেখে আসতে, ও যখন অ্যালার্ট হবে তখন একেবারে রেজিস্ট্রি করে। কথাটা পরিপূর্ণ না হতেই তীক্ষ্ণ শব্দ হলো। কিছুটা পড়ে ভেঙে গেল। 2 সেকেন্ড বুঝতে সময় লাগলো আমার। আয়াস নিচের প্লেট ফেলে দিয়েছেন। আমি কাঁচুমাচু হয়ে গেলাম এক প্রকার। ঝড়ের পূর্বাভাস পাচ্ছি। আপনি কি ভাবলেন আপনার কথায় ওকে বাড়ি দিয়ে আসবো? তারপর কয়েকদিন পর ওকে ভুলে যাব? এটাই আপনাদের পরিকল্পনা নাকি? কাউকে আর কিছু বলার সুযোগই দিলেন না আয়াস। আমার হাত টেনে ধরে উঠে দাঁড়ালেন। আমিও উঠে দাঁড়ালাম। আমাকে এক প্রকার টানতে টানতে নিয়ে আসতে লাগলেন খাবারের পাত থেকে, আর চিল্লিয়ে বললেন, যে যাই বলুক, পুরো পৃথিবী জানুক আমি ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কোনো অবস্থাতেই ওর থেকে নিজেকে আলাদা করতে পারছি না। ওর সারা জীবন আমার চোখের সামনে থাকবে, আর যদি না থাকে তাহলে ওকে মেরে মরে যাবো আমি। না ওকে কারো হতে দেবো, আর না আমি ওর থেকে আলাদা হব। সিঁড়িতে গরুর মতো টানতে টানতে আমায় নিয়ে যাচ্ছেন আয়াস। আমার পায়ের ধাপ ঠিকঠাক পড়ছেই না। না দেখতে পাওয়ার হোঁচট খেয়ে বসলাম আমি। পায়ের আঙ্গুলে ভীষণ ব্যথা পেলাম। আহ করে উঠতেই আমায় কাঁধে তুলে নিলেন আয়াস। আমি শান্ত হয়ে গেলাম। আমি জানি উনি আমার কথা শুনবেন না, তবে বাবার এই প্রস্তাব যদি আয়াস মানতেন তাহলে আমার জন্য ভালোই হতো। কিন্তু বর্তমানে এটা আমার কাছে স্বপ্নের মতো। আমায় ঘরে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিলেন আয়াস। মনে হচ্ছে এটা আয়াসের রুম, কারণ আমার ঘরে কোনো চেয়ার নেই। আমার মুখের উপর থেকে অস্থিরতার সঙ্গে চুল সরিয়ে আমার 2 গালে হাত রেখে থেমে থেমে বললেন, তুমি আমার থেকে আলাদা হবে না তো? বলো, হবে না তো? তুমি বলো আলাদা হবে না, বলো। ওনার প্রতিটা শব্দে জড়িয়ে রয়েছে উন্মাদনা। পাগলের মতো করে চলেছেন উনি। ওনাকে শান্ত করতে হবে, তাই ওনার হাতের ওপর হাত রেখে মাথা নাড়িয়ে বললাম, না, আমি আপনার থেকে আলাদা হব না। কি করে হব বলুন? আমাদের না বিয়ে হয়ে গেছে?
নিজের স্বামীর থেকে কেউ আলাদা হয়? তাহলে তুমি আলাদা হচ্ছ না? কেউ আমাকে বোঝে না, সবাই শুধু নিজেরটা বোঝে। তুমি না তাদের থেকে আলাদা, তুমি ওদের মতো সেলফিশ নও। আমি জানি তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। গলার সুর মিইয়ে বললেন আয়াস। আমি নিজেও জানি না আমি ওনাকে মিথ্যে বলছি না সত্যি বলছি। উনি নিচু হয়ে আমার মাথা ওনার বুকের সঙ্গে চেপে ধরলেন। ইতিমধ্যেই ডাকে ঘেমে একাকার হয়ে গেছেন, হালকা হালকা কেঁপে উঠছেন, হার্টবিট করছে ওনার বেশ জোরে জোরে। সেটা উপলব্ধি করতে পারছি আমি। বেশ কিছুক্ষণ সেভাবেই থাকলেন আয়াস, তারপর আমায় ছেড়ে দিয়ে বললেন, এই দেখো, তোমার তো খাওয়াই হয়নি, তোমায় ওখান থেকে উঠিয়ে নিয়ে এলাম। আমি ফুলকিকে বলে দিচ্ছি খাবার আনতে। থাক, যেহেতু খাবারের সামনে থেকে এনেছেন সেহেতু আর খেতে ইচ্ছে করছে না। এভাবে কেন বলছো? আমি তো খাইনি, তুমি আমি একসঙ্গে খাবো। ওকে? ঘরের মধ্যেই আমায় খাবার নিচু হাতে খাইয়ে নিজে খেয়ে নিলেন আয়াস। ওনার হাতে খেলে মন্দ লাগে না এখন আর, বরং নিজেকে বাচ্চা বাচ্চা লাগে। আমার মাও আগে এভাবে খাইয়ে দিত। মায়ের কথা মনে পড়ে, তৃপ্তির অনুভূতি কাজ করে মনে। বিকেলে ঘুম থেকে উঠে বসলাম আমি, ঘুমিয়ে পড়েছিলাম আয়াসের গভীর আবেশ পেয়ে। দুপুরে মাথা বুলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে ভর করেছিল আমার চোখে। ঘুম ভাঙতেই ব্যালকনি দিয়ে রঙিন আকাশ চোখে পড়ল। হাই তুলে চোখ কচলাতে কচলাতে উঠে বসলাম। পাখির কিচির মিচির শব্দ শুনে মনে পড়ে গেল পিহুর কথা। বেচারাকে খাবার দিতেই ভুলে গেছি আমি। দ্রুত উঠে দাঁড়ালাম আমি, ব্যালকনিতে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে ডাকলাম, পিহু। পিহুর টানা ঝাপটানোর আওয়াজ শোনা গেল। ও বোধহয় রাগ করেছে। রাগ করলেই একমাত্র সে আমার কথাই উত্তর দেয় না। চোখ মুখ খিচে বললাম, সরি রে, তোকে খেতে দিতে ভুলে গেছি। আই প্রমিস এটা আর হবে না। বলেই সাবধানে ওকে খাবার দিলাম আমি। পিহু নিজের নাম বারংবার উচ্চারণ করতে থাকলো। ওর কণ্ঠেও যেন রাগের আঁচ পেলাম আমি, যেন ও বলছে, তা তো ভুলেই যাবে, এখন বর পেয়েছো না, বরের সোহাগ পেয়েছো না, আমার কথা মনে থাকে? আমি নিচের মনে মনে পিহুর সামান্য নিজের নাম উচ্চারণ করা নিয়ে অনেক কিছু ভেবে বসলাম। নিজের ভাবনা পিহুর উপর চাপিয়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, এই পিহু, এগুলো কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, পাখিদের ভাষাও বোঝো তুমি? ইন্টারেস্টিং তো। আয়েশের কণ্ঠে কেঁপে উঠে পিছু ঘুরলাম। উনি আবার আমার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বললেন, পাখিদের ভাষাও বুঝে না, বাট আমারটাই শুধু বুঝতে পারো না। আমি কি অন্য ভাষায় কথা বলি নাকি? না, আপনি কখন এলেন? সবে এলাম, ভাবলাম তুমি ঘুম থেকে উঠেছো কি না দেখে আসি। এসে দেখি তুমি পাখির ভাষা বুঝতে ব্যস্ত। না, আসলে আসলে নহলে বুঝতে চাইছে না, তোমার পিহুকে দেখতে দিলেই বুঝি। আমি মাথা দুলিয়ে অনুনয়ের সাথে বললাম, ওকে খেতে দিতে ভুলেই গিয়েছিলাম। তাহলে ওকে ছেড়ে দাও, ও মুক্ত হয়ে যাক, নিজের ইচ্ছায় উঠবে, যখন ইচ্ছে হবে খাবে। চোখ বড় বড় করে ফেললাম আমি। এক নিঃশ্বাসে বললাম, না না, ওকে কি করে ছেড়ে দিই? ও আমার খুব প্রিয়, ওকে ছেড়ে দিলে আমার কি হবে? আয়াস হাসলেন, পেছন থেকে আগলে ধরলেন আমায়। আমার মুখে ফু দিয়ে শীতল কণ্ঠে বললেন, তুমি সামান্য পাখিকে মুক্ত করে দিতে রাজি নও, অথচ তুমি বলো আমি যেন তোমায় ছেড়ে দিই। তুমি যেমন প্রাণের চেয়েও প্রিয় রিশা পাখি, তুমি কি করে ভাবো তোমায় আমি এত সহজে ছেড়ে দেওয়ার কথা ভাববো? বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ঢোক গিলে আয়েশের কথাগুলো গিলে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হলো না। এটাকেই বলে লইয়ার মানুষ। এক একটা লজিক বের করে দেবেন, সেখানে অবজেকশন দেওয়ার চান্স খুব কমই থাকবে। আয়েশ পাখির সঙ্গে মানুষের তুলনা করছেন, কিন্তু এটাও সত্যি যে পাখিদের ইচ্ছে হয় মুক্ত হয়ে থাকার। তবুও ব্যাপারটা অযৌক্তিক আর যৌক্তিক দুটোর মাঝামাঝি হয়ে গেল। আয়েশ আমার মাথায় টোকা মেরে বললেন, ছোট মাথায় জোর দিতে নেই। আয়েশের কথায় বিষয়টা মন থেকে ঝেড়ে ফেললাম আমি। পিহু নিচে নাম ধরে আবারও ডেকে উঠল। আমার মনে পড়ল বইয়ের কথা। অনেকদিন কারো মুখ থেকে বই পড়া শোনা হয় না। আমি চোখে দেখতে পাই না, তবে মাঝে মাঝে পড়া শুনতাম। আয়েশকে হুট করে বলে বসলাম, আমায় একটা ইংলিশ বই পড়ে শোনাবেন প্লিজ? আয়েশ বিলম্ব না করেই বলে ফেললেন, অফকোর্স, এই প্রথম তুমি কিছু আবদার করলে, এটা পূরণ না করলে কি করে হয়? আমি মৃদু হাসলাম। আয়াস আমায় নিলে গেল লাইব্রেরিতে। বাড়িতে ছোটখাটো লাইব্রেরি আছে জানা ছিল না আমার। বুকশিল্পের বই ছুঁয়ে যাচ্ছি আমি। কোন বই পড়া শুনবে? একটা ইংরেজি গল্পের বই। আয়াস সেই অনুযায়ী বই খুঁজতে লাগলেন। আমিও বইয়ে হাত বুলিয়ে যাচ্ছি। হঠাৎ আমার হাত থেকে একটা বই পড়ে গেল। আমি তৎক্ষণাৎ নিচে বসে পড়লাম বইটা তোলার জন্য। হাত দিতেই মনে হলো এটা বই না, সম্ভবত এটা ছবির অ্যালবাম। আমি কিছু বুঝে ওঠার আগেই ছো মেরে অ্যালবামটা নিয়ে নিলেন আয়াস। চিৎকার করে বলে উঠলেন, তুমি তুমি আমার ছোটবেলার নূর ছবি দেখে ফেলেছো?
আয়েশের কথায় থ মেরে বসে রইলাম আমি। অস্ফুট স্বরে বললাম, কি? আয়েশের কথায় ভ্যাবাচাকা খেয়ে নিচু হয়ে বসে আছি আমি। বলেই উনি তৎক্ষণাৎ আমার চোখে হাত রাখলেন। চমকে গিয়ে আমি জোরালো কণ্ঠে বললাম, আরে কি করছেন? কিসের নুট ছবি? আমি আপনার কোনো ছবিই দেখিনি। ইনফ্যাক্ট আমি তো চোখে দেখতেই পাই না, ভুলে গেছেন? আমার কথাই হাঁপ ছাড়লেন আয়াস। আমার চোখ থেকে হাত সরিয়ে দিলেন। আমিও বড় নিঃশ্বাস নিয়ে ভুরু কুঁচকে তাকালাম। হতভম্বতা কাটিয়ে উঠতেই প্রচণ্ড হাসি পাচ্ছে আমার। পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইছে। সেটা হয়তো খেয়াল করলেন আয়াস। রাগী কণ্ঠে বললেন, আমি কোনো আওয়াজই দিতে পারছি না, শুধু করে যাচ্ছি। আয়াস যেন ভুলেই গেলেন উনি আমার মুখ চেপে ধরে আছেন। আমার আওয়াজ না পেয়ে উনি কড়া গলায় বললেন, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? তুমি বলো এসব কথা কাউকে বলবে না। কি হলো, কথা বলো। হ্যাঁ না কিছু তো একটা বলো। উপায় অন্তর না পেয়ে আয়েশের হাতে খুশি দিতে শুরু করলাম আমি। আয়েশ চট করে নিচের হাত সরিয়ে নিলেন। আমি কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। উনি হালকা হেসে একটুখানি ধমকে বললেন, আমার কথা বুঝতে পেরেছো? আমি মাথা দুলিয়ে বললাম, আপনার ইয়ে ছবি দেখার কোনো শখ নেই আমার। এমনকি বাড়িতেও কেউ আপনার ইয়ে ছবিগুলো দেখতে চায় না। আয়েশ প্রসঙ্গ পাল্টালেন, গম্ভীর মুখে বললেন, চলো এখান থেকে, তাহলে বই পেয়ে গেছি। বই নিয়ে চলে এলাম আমরা। আমি বেডের উপর বসে আয়েশ বই পড়তে শুরু করলেন। আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। গল্প পড়ার ফাঁকে ফাঁকে শুরু হলো ওনার অসভ্যতা। একটা বাক্য পড়ছেন, তার সঙ্গে একটা করে গালে চুমু দিয়ে যাচ্ছেন উনি। আমি একটু সরে বসলাম। চেয়ারে বসে থাকা আয়াস এসে আমার পাশে বসলেন। অতঃপর একটা বাক্য সঙ্গে একটা চুমু দিয়েই চলেছেন। আমি দাঁতে দাঁত চেপে সহ্য করতে করতে ওনার ঠোঁটের উপর হাত রেখে ভুরু কুঁচকে বললাম, আমি এখানে আপনার মুখ থেকে ইংরেজি শুনতে এসেছি, আপনার ঠোঁট সংযত রাখুন। আয়েশ আমার হাত নিচে ঠোঁটের উপর থেকে সরিয়ে নিলেন। কানের কাছে এসে শীতলতায় ভরা কণ্ঠে বললেন, আয়েশ রায়হান তো এমনি এমনি কিছু করে না ডার্লিং। ও যা করে তার প্রতিদান হিসেবে কিছু নেয়। আমি নিজের মুখের এত শব্দ নষ্ট করে তোমার বই পড়ে শোনাচ্ছি, এত পারিশ্রমিক হিসেবে তো কিছু পেতেই পারি, তাই না? এটুকু। চোখ বড় বড় করে তাকালাম আমি। ওনার হাতে থাকা বই নিয়ে নিলাম ছো মেরে। ঢোক গিলে গাম্ভীর্যের সঙ্গে বললাম, থাক, বই পড়তে হবে না আপনাকে। এখন এই কথা বললে চলবে না। আমি যেই কাজটা একবার শুরু করি সেটা শেষ না করা পর্যন্ত থামাথামির কোনো চান্স নেই। বলেই আমার হাত থেকে বইটা নিয়ে নিলেন উনি। আমি বিছানা চেপে ধরে বসে রইলাম। লোকটা আস্ত একটা অসভ্য। আমায় চোখ মুখ জড়িয়ে থাকা লক্ষ্য করে বললেন, ওকে দেন, তোমার যখন এই অফারটা ভালো লাগেনি তখন অন্য অফার দিই, কি বলো? কি অফার? খুশিতে গদগদ হয়ে বললাম আমি। স্পেশাল অফার, কিস মি। থতমত খেয়ে গেলাম আমি। আকাশ থেকে পড়লাম যেন। কি? কি নয় জি, এমন ভাবে বলছো যেন এটা পৃথিবীতে কেউ কখনো করেইনি। এই প্রথম তোমায় করতে বলছি। ঠোঁট এগিয়ে নিয়ে এসো, দেন কিস মি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চোখ জোড়া শুরু হয়ে এলো আমার। মনে চলছে দ্বন্দ্ব। আয়েশের বেসরম প্রস্তাবে কান গরম হয়ে এসেছে আমার। আমার মনটা যেন বলে বলে উঠছে, আনিশা পালা এখান থেকে, নয়তো লোকটার হাব ভাব সুবিধের নয়। কি থেকে কি হয়ে যাবে বুঝতেও পারবি না। নিজের মনের কথা শুনে দুম করে দাঁড়িয়ে বললাম, দরকার নেই বললাম তো আপনার বই পড়ার, আমি আসছি। আমি পা পাড়াতেই আমার ওড়না টেনে ধরলেন আয়াস। দাঁড়িয়ে পড়তেই হলো আমায়। আমি গলায় থাকা ওড়নায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। আস্তে আস্তে নিচের দিকে ওড়না টানছে আয়াস। আমিও যতটুকু এগিয়েছি পিছিয়ে চলেছি। এক পর্যায়ে ওড়না ছেড়ে আমায় হাত টেনে বেডে ফেলে দেন উনি। আধশোয়া হয়ে পড়তেই আমার মুখে আছড়ে পড়ে আয়াসের তপ্ত নিঃশ্বাস। আমার নাকে নিচের নাক ঘষতে থাকেন আয়াস। শান্ত কণ্ঠে বলেন, আমি তো তোমায় খুব সাহসী ভেবেছিলাম, তুমি ভিতর বড় একটা ডিম বের হলে। আমি কিছু বলার মতো পাচ্ছি না। মুখ থেকে একটা শব্দও বের হতে চাইছে না। দলা পাকিয়ে যাচ্ছে সমস্ত কথা। নিমেষের মধ্যে ঘেমে কপাল থেকে ঘাম ঝরতে থাকলো আমার। এক রাশ সাহস তৈরি করে বলার চেষ্টা করলাম, একটু সরুন। পুরোটা বলা হলো না। থেমে গেলাম আয়েশের আচমকা কর্মকাণ্ডে। আমার ঠোঁটে ওনার ঠোঁটের ছোঁয়া। মূর্তির মতো হয়ে রইলাম। কাজ করছে না কোনো ইন্দ্রিয়। থেমে গেছে সব কিছু। থেমে গেছে যেন সময়টাও। পড়ছে না আমার চোখের পলক। আয়াস সরে গেলে আমার পরিবর্তন হলো না। আমি যেন নড়াচড়া করার ক্ষমতাটাও হারিয়েছি। তুমি কি ইন্টারেস্টেড? নড়াচড়া করাও তো বন্ধ করে দিয়েছে। আরেকটা যায়।
কথাটা কানে আসতেই ধরপড়িয়ে উঠে বসলাম আমি। এই মুহূর্ত থাকলে যেন লজ্জায় মরে যেতে হবে আমার। বিদ্যুতের গতিতে উঠে ছুট লাগালাম, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, মাথা দিয়ে ঠুকে গেল দেয়ালে। আয়েশ এসে সঙ্গে সঙ্গে ধরে ফেললেন আমায়। আমার মাথা সযত্নে নেড়ে দিতে দিতে ধমক দিয়ে বললেন, এত ছোটাছুটি করার কিছু দেখছি না তো। আমি তো তোমায় খেয়ে ফেলবো নাকি? আমি অন্তত রাক্ষস নই। আয়েশের ধমকানি কথার আলাদাভাবে কোনো জবাব দিলাম না। মাঝে মাঝে ভালো লাগে এসব ধমকগুলো। আমার মাও তো এভাবে আমার ভালোর জন্য ধমকে বোঝাতো। আয়াস যেন আস্তে আস্তে আমার অভিভাবক হয়ে উঠছেন। আমার কপালে ফু দিয়ে দিচ্ছেন উনি। না চাইতেও তাৎক্ষণিক আমার মনে পড়ল ওনার সেই সব কথাগুলো। মনটা হঠাৎ করেই বিষিয়ে গেল। যেই ধমক আমার ভালো লাগার কারণ হয়ে উঠেছিল তা বিষাক্ত হয়ে উঠল। আমার মাথা থেকে সরিয়ে নিলাম আয়েশের হাতটা। সরিয়ে নিলাম আমি। সরে এলাম। দরজার কাছে এসে দাঁড়ালাম। আয়াস সন্দিহান গলায় প্রশ্ন করলেন, কি হলো? এই তো সব ঠিক হয়ে যাচ্ছিল, হঠাৎ কি হলো তোমার? ওনাকে ছোট্ট করে জবাব দিলাম, কিছু না, ব্যথা লাগেনি আমার সেভাবে। আয়েশকে ছোট্ট জবাব দিলেও মনটা যেন একটা বড় রচনা তৈরি করে ফেলল। মনটা বিরহ নিয়ে বলল, কারো দয়ার পাত্রী আমি হতে চাই না। ওনাকে ছেড়ে আমি যেতে চাই, কিন্তু অজানা বাঁধন টানে আমায়। আর হয়তোবা উনি এসব কাজ করিয়ে বোঝাতে চাইছেন উনি আমাকে আসলে ভালোবাসেন। আদেও আমি একটা ভেলার মতো, আমায় যে যেদিকে চালনা করে সেদিকেই যেতে হয়। মলিন হেসে নিজের ঘরে চলে এলাম আমি। এই বিরহ আর টানাপোড়েনের মাঝে কেটে গেল বেশ কয়েকটা দিন। এই কয়েকটা দিন আয়েশের রাগ, নিত্য নতুন ঝামেলা সহ্য করা আমার অভ্যেসে পরিণত হয়েছে। যেদিন উনি ঝামেলা করেন না সেদিনই যেন ফাঁকা ফাঁকা লাগে, যেন ঝামেলার সঙ্গে অটোমেটিক জুড়ে গেছি আমি। তবে অদ্ভুতভাবে আমার কোনোভাবেই মনে হয়নি আয়েশ আমাকে দয়া করে চলেছেন। ওনার কথাবার্তায় শুধু আমার প্রতি ভালোবাসা দেখেছি, কিন্তু সেদিনের ফোনের কথোপকথন ফেলতে পারছি না কিছুতেই। নিচের কানকে কে অবিশ্বাস করে? আজ সকাল থেকেই আমায় তাড়াতাড়ি করে রেডি হবার জন্য তাড়া দিয়ে চলেছেন আয়াস। আজ নাকি উনি আমাকে নিয়ে শপিংয়ে যাবেন। বাড়িতে এত জামাকাপড় থাকা সত্ত্বেও কেন নিয়ে যাচ্ছেন সেটা বোধগম্য হচ্ছে না আমার। তবে কিছুটা আন্দাজ করতে পারছি আমি, কাল আমার জন্মদিন, হয়তোবা সে কারণেই উনি আমায় শপিংয়ে নিয়ে যেতে চাইছেন। নিশা পাখি, কাম অন, আমার কেস নিয়ে স্টাডি করতে হবে বাড়ি ফিরে। বি রেডি ফার্স্ট। আচ্ছা শুনুন, এবারেও কি এমন কোনো মানুষের কেস নিয়েছে যারা সত্যিই অন্যায় করেছে? মুখ ফসকে কথাটা বলে বসলাম আমি। আয়াস বেশ কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন, হঠাৎ এই প্রশ্ন? আমার কেস নিয়ে তোমার এত আগ্রহ জাগলো যে? না, এমনি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, ওরা বেশি টাকা দেবে বলেছে, 70 লাখ পর্যন্ত পারছি আমি। তাহলে কেস নেবো না কেন বলো তো? কিছু বলার সাহস হলো না আমার। আন্দাজে কানে ইয়ারটিং পরার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আয়াস এসে ধরলেন আমায়, অস্থির হয়ে বললেন, এইভাবে সেজে গুজে গেলে কি করে হবে? তুমি তো শুধু আমার সামনে সাজবে, তাই না? বলো, অন্য লোকের সামনে সেজে যাবার কি দরকার বলো? তাহলে কি করে যাব? সিম্পল হিজাব পরে। হিজাব? আমি পরবো কি করে? আমি তো কানে দুলই ঠিকঠাক পরতে পারি না। হিজাব না দেখে কি করে পরবো? আয়াস রায়হান আছে কি করতে? বেশ কনফিডেন্স নিয়ে বললেন উনি। আমি ফিচেল গলায় বললাম, আপনি হিজাব পরিয়ে দিতে জানেন? না না, তবে ইউটিউব নেট আছে কি করতে, দেখলেই পারবো। চোখ ছোট হয়ে এলো আমার। আয়াস যতটা সোজা ভাবছেন বিষয়টা ততটা সোজাও নয়। অতঃপর শুরু হলো হিজাব পরার যুদ্ধ। উল্টে পাল্টে হিজাব পরিয়ে চলেছেন উনি। একবার সব কাপড় সামনে, একবার সবটা পেছনে, নয়তো পেঁচিয়ে দিচ্ছেন। এভাবে প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল। এক পর্যায়ে মনে হলো ভালো মতোই পরে নিয়েছি। ওনাকে প্রশ্ন করলাম, সব ঠিকঠাক হয়েছে? একদম পারফেক্ট। কে হেল্প করেছে দেখতে হবে না? হে হে করে হেসে বললেন আয়াস। আমি চিল্লিয়ে বললাম, আপনি হেল্প করার বদলে আমার কাজ বাড়িয়েছেন। এসেছে হেল্প করতে। হয়েছে হয়েছে, চলো এবার। হিজাব নিয়ে মুখ ঢেকে দিয়ে বললেন আয়াস। উনি আর আমি বেরিয়ে পড়লাম একসাথে। পৌঁছে গেলাম শপিং মলে। গাড়ি থেকে আমার হাত ধরে নামালেন আয়াস। সাবধানে নিয়ে এলেন সিঁড়ির উপরে। তুমি এখানে দাঁড়াও, আমার ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতে হবে, ওইদিকে অনেক ভিড়, গরম লাগতে পারে। আমি মাথা দুলাতেই উনি আমার বাহু ধরে বললেন, কোথাও যাবে না, ওকে? এখানে দাঁড়িয়ে থেকো। ঠিক আছে বললাম তো। আয়াস থেমে গেলেন। আয়াস গেলেন, আমি ঠায় সেখানেই দাঁড়িয়ে থাকলাম। মুখের ওপর থেকে কাপড় সরিয়ে দিলাম। আসলেই বেশ গরম। মিনিট 5 দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকা আমার হাত ধরলো কেউ। টেনে নিয়ে যেতে থাকলো নিজের সাথে। আরে কে আপনি? আমায় নিয়ে যাচ্ছেন কেন?
কোথায় নিয়ে যাচ্ছেন? একবার জবাবও পেলাম না আমি। অচেনা ব্যক্তিটি দেয়ালে ঠেকিয়ে দিলেন আমায়। আমি কিছু বলতে উদ্যত হতেই হাড় হিম করা কণ্ঠ ভেসে এলো। তোমার সো কোল্ড বরের সঙ্গে ভালোই আছো তাহলে? আমি বাকরুদ্ধ হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো, নীলাদ্র। আমাকে এখানে এক্সপেক্ট করনি মনে হয়, তাই না আনিশা? করবেও বা কি করে? আমাকে মনে আছে তো তোমার? হার্টবিট দ্রুত গতিতে দৌড়ে চলেছে। আমার মুখে কোনো কথা আসছে না, কণ্ঠস্বর কাঁপছে। নীলাদ্রকে কি জবাব দেব সেটা বুঝতে সময়ের পর সময় লেগে যাচ্ছে। ওকে কি বলবো? আমার ধর্মীয় মতে বিয়ে হয়ে গেছে, আমাকে পাওয়ার আশা যেন না রাখে। অনেক কষ্ট করে অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলাম, নীলাদ্র আমি। কি তুমি? এটাই হয়তো বলতে চাও যে তোমার বিয়ে হয়ে গেছে, আমি যেন তোমায় ভুলে যাই, নতুন করে জীবনটা শুরু করি, এসবই বলবে? আবার আটকে গেলাম আমি। চোখ বুজে ফেললাম। জোরে জোরে শ্বাস নিয়ে বললাম, তুমি এখান থেকে যাও। আয়াস আশেপাশেই আছেন। যদি তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে ফেলে তবে কিন্তু আবারও খারাপ কিছু ঘটবে। ওহ, তুমি এখন আমার না, ওই আয়াস রায়হানের চিন্তা করছো। নীলাদ্র ভুল বুঝলো আমায়। আমি তো ওর ভালোর জন্যই বললাম। আমি আরো কিছু বলতে নিলেই সে দম নিয়ে বলল, বুঝেছি, সব বুঝেছি। আর কিছু বলতে হবে না। টাকা, সব টাকার খেলা, তাই না? টাকা দিয়ে আয়াস তোমার নিজের করে নিয়েছে। শুধু টাকা নয়, গয়না গাটি, দামি পোশাক, রাজপ্রাসাদের মতো বাড়ি, এই সব দেখে তুমি পাগল হয়ে গেছো। এখন ওকে মেনেও নিয়েছো, তাই না? আবার আরো অনেক কিছু দিয়েছে হয়তো তোমায়, যা আমি দিতে পারিনি। আমাকে বলতে পারতে, আমিও দিতে পারতাম। নীলাদ্রের বিশ্রী কথাবার্তায় গা গুলিয়ে এলো আমার। আপনা আপনি চোখ মুখ খিচে ফেললাম। ক্রুদ্ধ হয়ে বললাম, ছি নীলাদ্র, এসব নোংরা কথাবার্তা কেন বলছো? তুমি কি আগের থেকে এমন ছিলে নাকি হয়ে গেছো এখন এমন? হ্যাঁ, হয়ে গেছে আমি এমন। পাগল হয়ে গেছে আমি। যাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণ না হলে যে কতটা কষ্ট লাগে সেটা তুমি কি বুঝবে? স্বপ্ন তৈরি করে দিয়ে যাওয়া মানুষ যখন নিজ হাতে স্বপ্ন ভেঙে দিয়ে যায় তখন কেমন লাগে জানো? আমি তো প্রায় 10 দিন হসপিটালে পড়েছিলাম, এতটা ইনজুর হয়েছিল আমার। কিন্তু অবাক তো তখন হয়ে যখন জানতে পারি তুমি আমায় দেখতেই আসোনি, চলে গেছো নিজের হবু বরের সঙ্গে। আমি নিজে আসিনি, আমাকে আনা হয়েছিল। ওকে, বুঝলাম, মানলাম তোমার কথা। কিন্তু তুমি কি একবারও পালানোর চেষ্টা বা চলে আসার চেষ্টা করেছো? হ্যাঁ, আমি করেছি। বিয়ে হওয়ার দিনে আমি পুলিশ ডেকেছি, লাভ হয়নি। আর তুমি জানো আমি দেখতে পাই না। একা একা ওই বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেতাম? যতটুকু পেরেছি চেষ্টা করেছি। শেষমেশ উনি আমায় ছাড়েননি, বাধ্য করলেন বিয়ে করার জন্য। তাছাড়াও আমার মনে হয় না উনি আমার ভালো টালো বাসেন বলে। ওনাকে আমি ফোনে কথা বলতে শুনেছি, উনি আমায় দয়া করছেন মাত্র। তাহলে তোমার থুতনিতে লাল দাগটা কিসের আনিশা? ওটা তো জাস্ট উনি কিস। থমকে গেলাম। হুড়মুড়িয়ে মুখ ফসকে কি বলতে চাচ্ছিলাম আমি? নিজের ওপরই প্রচন্ড রাগ হলো আমার। এক্ষুনি কি বলতাম? আয়েশ কিস করতে করতে থুতনিতে কামড় বসিয়েছে? কি লজ্জার ব্যাপার। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করবার চেষ্টা করতে থাকলাম। আমার গাল স্পর্শ করলো নীলাদ্র। অস্বস্তিতে ভরে গেল আমার মন। মনে হচ্ছে স্পর্শটা আমার জন্য নয়। ঢোক গিলে দেয়াল ঘেঁষে সরে এলাম আমি। এবার নীলাদ্র আমার হাত ধরে। এবার আমি বিরক্ত হই, কেননা ওর স্পর্শ করাই ব্যাপারটা আমার কাছে বাজে লাগছে, খুবই বাজে লাগছে। আমি কম্পিত কণ্ঠে বললাম, আমায় ছেটে দাও নীলাদ্র। তোমার কাছে চান্স আছে আনিশা, তুমি যদি চাও আয়াসের কবল থেকে মুক্তি পেতে পারো। অনুভূতিটা যেন কোথাও হারিয়ে গেল। অনুভূতি শূন্য হয়ে পড়লাম। ভাবলে শীন হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে গেলাম। কপালে পড়লো একটা চিন্তার ছাপ। পরনে থাকা ওড়না খামচে ধরলাম। আয়েশ রাইহানের থেকে মুক্তি বিষয়টা শুনে এমন মনের উথাল পাথাল ঝড় যেন মানতে পারছি না আমি। মুক্তি? হ্যাঁ, তোমাদের তো ধর্মমতে বিয়ে হয়েছে তাই না? মৌখিক তালাক দিলেই বিয়ে ভেঙে যায়, এতে করে তুমি মুক্ত হতে পারো। তখন আমরা আবার আগের মতো হতে পারি, পারি না বলো? উন্মাদের মতো কথাগুলো বলে গেল নীলাদ্র। আমি কথা বলার মতো অবস্থায় নেই। মন চাইছে না এমন কাজ করতে। মনটা বলছে তালাক জিনিসটা এখন সব থেকে বেশি জঘন্য তার কাছে। মুখে বলে সম্পর্ক ছিন্ন করা খুব সহজ হলেও আজ আমি বাকরুদ্ধ।
এটা যেন আমার জীবন মরণের প্রশ্ন। নীলাদ্রির কথায় ধ্যান ভাঙে আমার। সে আমার বাহু ছাকিয়ে বলে, কি হলো? কোথায় হারালে? কোথাও না, আমি যাচ্ছি। উনি হয়তো আমাকে খুঁজছেন, না পেলে না জানি এখানেই সিন ক্রিয়েট করে বসবেন। থমথমে গলায় কথাটা বলে হাতড়ে হাতড়ে এগোতে লাগলাম আমি। কবে তুমি শুভ কাজটা সম্পূর্ণ করছো? কবে তালাক দিচ্ছ আয়াসকে? পা জোড়া থেমে গেল। দম ফেলে কড়া গলায় জবাব দিলাম, জানি না আমি। ওহ, তার মানে আমার ধারণাই সত্যি। তুমি পারছো না ওই লোকটার থেকে দূরে আসতে। তুমি ভালোবাসছো ওকে, আমার জায়গা দিয়ে দিচ্ছ ওকে। যে নাকি তোমায় দয়া করছে তার প্রেমে হাবুডুবু খাচ্ছ তুমি। যে তোমায় দিন রাত টর্চার করছে তাকে ভালোবেসে ফেলেছ। তোমার নাকি খুব আত্মসম্মান। তাহলে কোথায় গেল তোমার আত্মসম্মান? আয়াসকে পেয়ে নিজের আত্মসম্মানও জলাঞ্জলি দিয়েছ।